ওকে, তো এখন চলে আসো, আমরা আজকে বিক্রিয়া পড়ব। তো আমরা আগের দিন বিয়ে নিয়ে একটা বিক্রিয়া পড়ছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আরবিতে বিবাহ মানে হলো নিকাহ। ঠিক আছে, নিকাহ দিয়ে আমরা একটা বিক্রিয়া মনে রাখছিলাম, মনে আছে নিশ্চয়ই, যে নিকেল চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়াতে অ্যালকেন উৎপন্ন হয়, আর এই ক্ষেত্রে হলো মিথেন উৎপন্ন হয়। কেন মিথেন উৎপন্ন হয়? কারণ আমি বিক্রিয়াটা এখান থেকে আরেকটু শুরু করি আজকের ক্লাসটা। তো ফার্স্টে হলো তোমার কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া, আর নিকাহ মানে হলো নিকেল। তো নিকেল চূর্ণ এটা প্রভাবক হিসেবে কাজ করবে, তার উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া। টেম্পারেচারটা জাস্ট মনে বলার জন্য বলতেছি, 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এখান থেকে তোমার হলো মিথেন উৎপন্ন হবে মেইন প্রোডাক্ট, আর সাথে হলো পানি উৎপন্ন হবে। তো তুমি সমতাকরণ করার জন্য এখানে তুমি 4 দিয়ে গুণ করে দাও, আর এখানে তুমি 2 দিয়ে গুণ করে দাও, সমতাকরণ হয়ে গেল। এখন এই বিক্রিয়াটায় একটা জিনিস খেয়াল করো, এই যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ, এই বিক্রিয়াতে দেখো আমার মিথেন উৎপন্ন হচ্ছে, যেটা কিন্তু একটা অ্যালকেন। তার মানে এটা হলো অ্যালকেন প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, মনে রাখতে হবে। এখন অনেকে ভাবতে পারো যে ভাইয়া মিথেন না হয়ে অন্য কোনো কিছু কি এখানে হতে পারতো? না, যারা একটু কনফিউজিং তাদেরকে আমি বলতেছি, দেখো এই বিক্রিয়াতে মিথেন বাদে অন্য কোনো কিছু হওয়ার তো কোনো সুযোগই নাই। কেন? কারণ মিথেনে কার্বন কয়টা বলো? একটা কার্বন। কার্বন ডাইঅক্সাইডে কার্বন কয়টা? একটা কার্বন। তো বুঝতেই পারতেছো যে যেহেতু কার্বন ডাইঅক্সাইডে একটা কার্বন এবং সেখান থেকে যেহেতু মিথেনটা উৎপন্ন হচ্ছে, তার মানে অবশ্যই কিন্তু কার্বন ডাইঅক্সাইডে এক কার্বন, তাহলে এখান থেকে কিন্তু আমরা এক কার্বন বিশিষ্ট অ্যালকেনই পাবো। দ্যাট মিনস এখান থেকে সবসময় আমরা মিথেনই পাবো এই বিক্রিয়াতে। এই বিক্রিয়াতে মিথেন বাদে অন্য কোনো অ্যালকেন পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ কার্বন সংখ্যা কার্বন ডাইঅক্সাইডে একটা, এই কারণে মিথেন পাচ্ছি। ক্লিয়ার? এটা হলো বেসিক। ওকে, তো আমরা এই বিক্রিয়াগুলো, এটা হলো আমরা বুঝতে পারলাম যে এই টাইপের যে বিক্রিয়াগুলো আছে, সেই বিক্রিয়াগুলো, তোমাদের কমেন্ট দেখি তোমরা সব কিছু বুঝতে পেরেছো কি না। হ্যাঁ, এই চ্যাপ্টারের উপরে ক্লাস হয়েছে এবং আমরা এই সবগুলা ক্লাস আমাদের গ্র্যাভিটি অর্গানিক ওয়ার্ল্ডের লিঙ্ক আকারে দেওয়া আছে, এবং একই সাথে হলো এই জিনিসগুলো আমরা কি করব, আমাদের ইউটিউবে আস্তে আস্তে হয়তো আমরা আপলোড করব, বাট সেটা একটু সময় লাগবে ইউটিউবে। ওকে, তো তোমাদের কমেন্ট পড়লাম। ওকে, এখন চলে আসো এরপরের যে বিক্রিয়াটা, সেই পরের বিক্রিয়াটা হলো অ্যালকিন এবং অ্যালকাইন থেকে। তাহলে আমাদের প্রথম জিনিসটা আমরা বুঝে ফেলছি, নিকাহ দিয়ে মানে বিয়ে দিয়ে আমরা হলো প্রথম জিনিসটা বুঝে ফেলছি। এরপরেরটা আমরা কি করব? ওকে, এরপরের বিক্রিয়াটা হলো সেকেন্ড বিক্রিয়াটা অ্যালকিন এবং অ্যালকাইন থেকে। আমি একটু কালি চেঞ্জ করি, অ্যালকিন এবং অ্যালকাইন থেকে। তাহলে অ্যালকিন ও অ্যালকাইন থেকে, অর্থাৎ আমরা অ্যালকিন এবং অ্যালকাইন থেকেও কিন্তু অ্যালকেন তৈরি করতে পারি। তাহলে সেই বিক্রিয়াটাই আমরা এখন দেখতে চেষ্টা করব। এই বিক্রিয়াটাকে একটা নাম আছে, এটাকে কেমিক্যালে হাইড্রোজিনেশন বিক্রিয়া বলে। এই নামটা তোমরা একটু লিখে রাখো, এটা বেসিক একটা নাম, এটা তোমাদের বইয়ে নাই। হাইড্রোজিনেশন বিক্রিয়া। হাইড্রোজিনেশন কথাটা কোত্থেকে আসছে? হাইড্রোজিনেশন আসছে হলো হাইড্রোজেন প্লাস অ্যাডিশন। দেখো আমি তোমাদেরকে একেবারে বেসিক সহ বলে দিচ্ছি, মনে রাখতে হবে। হাইড্রোজিনেশন অর্থাৎ হাইড্রোজেন প্লাস অ্যাডিশন, মানে এই বিক্রিয়াতে হাইড্রোজেন যুক্ত হবে। অ্যাডিশন মানে যোগ হওয়া, আর হাইড্রোজেন তো হাইড্রোজেনই, তার মানে এই বিক্রিয়াতে হাইড্রোজেন যুক্ত হচ্ছে। এই কারণে এই বিক্রিয়াটাকে হাইড্রোজেন অ্যাডিশন না বলে এটাকে শর্টকাট করে ওরা নাম দিয়েছে হাইড্রোজিনেশন। এই যে হাইড্রোজেনের জিন আর অ্যাডিশনের ইশন, এই অ্যাডটা খালি বাদ দিছে, তাহলে হাইড্রোজিনেশন বিক্রিয়া। দ্যাট মিনস হাইড্রোজিনেশন মানে হলো হাইড্রোজেন অ্যাডিশন বা হাইড্রোজেন যুক্ত হবে এই বিক্রিয়াতে। তো এটা কিভাবে হবে খেয়াল করো, আবার সেই নিকেল চলে আসবে। ঠিক আছে, তো এটা হবে, আমি যদি ফার্স্টে ইথিন নেই, আমরা জানি যে ইথিন হলো একটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন। তো এর সাথে যদি আমরা হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাই এবং সেই আগের মতোই নিকেল চূর্ণকে আমি প্রভাবক হিসেবে নিব, আর আমার টেম্পারেচার এবার হলো 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস হবে। হলে তখন খেয়াল করো, এই যে এখানে যে অ্যালকিনের মানে ইথিনের যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে,
আমরা আগের দিন একটু বলেছিলাম, যারা আমাদের আগের ক্লাসটা করেছো তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম, একটু মনে করে দেখো, দেখো এখন বেসিক কাজে লাগবে। বলো তো, দ্বিবন্ধন থাকলে, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে আমি বলেছিলাম না যে সেখানে হলো একটা সিগমা বন্ধন আর আরেকটা হলো পাই বন্ধন? দেখো মনে করে দেখো বলেছিলাম কিনা। তার মানে কার্বন কার্বন দ্বিবন্ধন মানে হলো একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন। তারপরে ভাই আরেকটা কি কথা বলেছিল, যে সিগমা হলো স দিয়ে, সতে হলো সরাসরি, তার মানে হলো সিগমা বন্ধন হলো তোমার সরাসরি বন্ধন, মানে এটা হলো শক্তিশালী বন্ধন। সতে কিন্তু আবার শক্তিশালীও হয়, তার মানে সিগমা কিন্তু শক্তিশালী বন্ধন। আর পতে হলো পাশাপাশি, মানে পাই বন্ধন হলো পাশাপাশি গঠিত হয়, পাই বন্ধন কিন্তু দুর্বল বন্ধন। একটু মনে করে দেখো, আগের ক্লাসে আমি এগুলো বলেছিলাম। ওকে, তো তাহলে যেহেতু এখানে দ্বিবন্ধনের মধ্যে একটা হলো সিগমা আর আরেকটা হলো পাই, পাই তো দুর্বল বন্ধন, তাহলে এই দুর্বল বন্ধন কি এখন আর থাকতে পারবে না? এই দুর্বল বন্ধন যখন দেখবে যে এই যৌগটার সাথে হাইড্রোজেন যুক্ত হতে আসছে, তখন সেই পাই যে বন্ধনটা, অর্থাৎ দুর্বল যে বন্ধনটা, সেই দুর্বল বন্ধনটা তখন ভেঙে যাবে, কারণ বেচারা তো দুর্বল, ওর একটু মচকাইলেই বা একটু নাড়াচাড়া করলেও ভেঙে যায়। তো এই হাইড্রোজেন যখন এই যৌগটার সাথে যুক্ত হওয়ার জন্য আসবে, তখন এই দুর্বল বন্ধনটা ভেঙে যাবে। সিগমা থাকবে, কারণ সিগমা তো শক্তিশালী, ওরে তো ভাঙা এত ইজি না। সিগমা থাকবে কিন্তু এই দুর্বল বন্ধনটা ভেঙে যাবে। তো দুর্বল বন্ধনটা ভেঙে গেলে একটা জিনিস খেয়াল করো, ধরো আমার CH2 থাকলো, এখানেও CH2 থাকলো, কথার কথা। এখন তো আমার দুর্বল বন্ধন ভেঙে গেছে, তাহলে এখন বন্ধন কয়টা আছে? একটা বন্ধন আছে, একটা। তাহলে বলো, আমরা তো জানি যে কার্বনের যোজনী হলো 4, তার মানে ওর তো 4টা হাত থাকবে। তাহলে এখন একটা বন্ধন ভেঙে যাওয়ার কারণে দেখো এখানে 2টা হাইড্রোজেন মানে 2টা হাত ফিল আপ, আর এখানে একটা বন্ধন, তার মানে ওর 3টা হাত ফিল আপ। তাহলে কি ওর একটা হাত খালি হয়ে গেল না এই বন্ধন ভেঙে যাওয়ার কারণে? অনুরূপভাবে দেখো এই কার্বনেরও তো সেম, এখানে একটা হাত আর এখানে 2টা হাত, মানে 3টা হাত টোটাল। কিন্তু আমাদের তো জানি যে কার্বনের হাত তো 4টা, তাহলে এই দুর্বল বন্ধনটা ভেঙে যাওয়ার কারণে ওরও কিন্তু একটা হাত খালি হয়ে গেছে, তাহলে ওরও হাত খালি হয়ে গেল। তাহলে এখন এই এক খালি হাতে এই হাইড্রোজেন অণুতে আবার কয়টা পরমাণু থাকে? 2টা পরমাণু থাকে। তো তার মধ্যে একটা হাইড্রোজেন তাহলে এই খালি হাতে বসবে, আর আরেকটা হাইড্রোজেন তখন এই খালি হাতে বসবে। তো এইটাকেই আমরা তখন এইভাবে না লেখে, এই জিনিসটাকে এইভাবে আমরা লিখলে কেমন বাজে দেখায়, যে CH2 আবার হাইড্রোজেন বাজে দেখায়, দেখে আমরা এইভাবে না লেখে এই জিনিসটাকে আমরা দেখো কিভাবে লিখি। এইভাবে না লেখে আমরা সরাসরি এটাকে লিখে ফেলি, আগে 2টা হাইড্রোজেন ছিল, এখন খালি হাত হওয়ার কারণে আরেকটা হাইড্রোজেন চলে আসছে, তো এটা CH3 হয়ে গেছে, এখানেও CH3 হয়ে গেছে। দ্যাট মিনস এটা ইথিন থেকে ইথেন হয়ে গেছে, অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালকেন হয়ে গেছে। বুঝতে পেরেছো? ওকে, না তোমরা কমেন্টে, হ্যাঁ ঠিক আছে, এখানে কমেন্টে আসলে কি কমেন্টে টুকটাক কথা বলতে পারো ফ্রেন্ডদের সাথে, যে কেমন আছিস কী আছিস হ্যান তেন, বাট সবাই মিলে বললো তখন আবার একটু প্রবলেম, বুঝছো? পড়ানোর সময় বলো না, পড়ানোর সময় পরে যখন আমি একটু রিল্যাক্স করব, আমি তো গল্প করি মাঝখানে, তখন তোমরা একটু কমেন্ট করতে পারো, ঠিক আছে? কারণ পড়ানোর মাঝখানে আসলে একটু কমেন্ট করলে অনেকে আবার এটা বিরক্ত হতে পারে, একটু মানে ইরেলেভেন্ট যদি কথাবার্তা যদি বলো, অনেকে একটু বিরক্ত বোধ করতে পারে, কারণ অনেকে দেখা যায়, বা অনেকের অনেক সময় প্রশ্ন চাপা পড়ে যেতে পারে, যে একটা ভালো প্রশ্ন করছে বাট তোমাদের কমেন্টের কারণে আমি আর দেখলাম না, তখন একটু কিন্তু যে পড়ছে তার কিন্তু একটু বিরক্ত লাগতে পারে, ঠিক আছে? তো তাহলে আশা করি বিক্রিয়াটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে খেয়াল করছো? তাহলে আবার আমি বলি, ফার্স্টে কি হবে, দ্বিবন্ধন ভেঙে যাবে, দ্বিবন্ধন ভেঙেই যৌগটা হলো একক বন্ধন হয়ে যাবে। দ্বিবন্ধন কেন ভাঙবে তোমরা জানো, যে কারণ পাই বন্ধন হলো দুর্বল বন্ধন। ওকে, তো দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন যখন হবে, তখন এই কার্বনেরও একটা হাত খালি, এই কার্বনেরও একটা হাত খালি, তাহলে ওর এক খালি হাতে একটা হাইড্রোজেন পরমাণু আসবে, ওর খালি হাতে আর একটা হাইড্রোজেন পরমাণু আসবে। তো আসলে জিনিসটা হলো CH3 হয়ে যাবে, যেটা একটা অ্যালকেন মানে ইথেন আর কি। তো এইভাবে তোমার অ্যালকিন থেকে আমরা হাইড্রোজিনেশন, অর্থাৎ হাইড্রোজেন অ্যাডিশন বা হাইড্রোজেন যোগ করার মাধ্যমে অ্যালকিন থেকে আমরা এইভাবে কি পেয়ে থাকি? অ্যালকেন পেয়ে থাকি। বুঝতে পারছো? এই বিক্রিয়াটার এক্সাম্পল আমি আরেকটা দিই। তাহলে অ্যালকিন থেকে তো আমরা তাহলে পেয়ে গেলাম। তাহলে এবার আমি তোমাদেরকে বলি, এবার আসো পরীক্ষায় তোমাদেরকে কিছু বেসিক ক্লিয়ার করি। যদি এখন তোমাদেরকে পরীক্ষায় প্রশ্নে বলে, নটরডেমে আসছিল এই প্রশ্নটা, এবার খেয়াল করো, নটরডেমের একটা প্রশ্ন সলভ করে দিই, তোমরা দেখবা যে পড়াশোনাটা কতটা মজাদার এবং কত চমৎকার এবং ইজি আসলে বেসিক বুঝলে। খেয়াল করো, আমরা তো অ্যালকিন থেকে অ্যালকেন পাইছি, ঠিক আছে, কিন্তু আমি এখানে কয় কার্বন বিশিষ্ট অ্যালকিন নিয়েছিলাম?
দুই কার্বন বিশিষ্ট অর্থাৎ ইথিন নিয়েছি, এই কারণে দেখো ইথিন থেকে কিন্তু আমরা ইথেন পেয়েছি। তার মানে আমি দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন নিয়েছি, তার সাথে জাস্ট হাইড্রোজেন যোগ করছি, আমার তো কার্বন সংখ্যার কোনো চেঞ্জ হয় নাই, জাস্ট খালি অ্যালকিন থেকে অ্যালকেন হয়ে গেছে। তো নটরডেমে প্রশ্ন আসছিল যে প্রোপেন তুমি কিভাবে তৈরি করবে, প্রোপেন কিভাবে তৈরি করবে, এটা নটরডেমের একটা প্রশ্ন, বিক্রিয়া লিখতে বলছিল ওরা, যে অ্যালকিন থেকে মানে বলছিল যে অসম্পৃক্ত যৌগ থেকে তোমার প্রোপেন কিভাবে তৈরি করবে, এরকম একটা বিক্রিয়া লিখতে বলছিল এই যৌগটার। তার মানে সহজ কথা ওরা জানতে চেয়েছে অসম্পৃক্ত যৌগ থেকে প্রোপেন কিভাবে তৈরি করবে। আমি দেখায় দিই। এখন আমাকে বলো অসম্পৃক্ত যৌগ মানে কি? তোমরা জানো যে অ্যালকিন এবং অ্যালকাইন কিন্তু অসম্পৃক্ত যৌগ। কেন? কারণ ওই যে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলেই সেটাকে আমরা অসম্পৃক্ত যৌগ বলি। তার মানে ওরা জানতে চেয়েছে অ্যালকিন বা অ্যালকাইন থেকে তুমি প্রোপেন কিভাবে তৈরি করবে, তার বিক্রিয়াটা নটরডেমে আসছিল। তাহলে এবার চিন্তা করো, আমাকে একটু মনে করে দেখাও, ওই যে মনে আছে মিথ ইথ প্রোপ, তাহলে প্রোপ কয় কার্বন? 3 কার্বন। তার মানে প্রোপেন হলো 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন। তাহলে সেইটাকে অসম্পৃক্ত যৌগ, ধরো আমি অ্যালকিন হিসাব করতেছি এই ক্ষেত্রে, তাহলে অ্যালকিন থেকে প্রোপেন তৈরি করার জন্য তোমাকে কি নিতে হবে? এখন কি তুমি আর ইথিন নিলে কি হবে? হবে না তো, কারণ ইথিন তো 2 কার্বন, তোর সাথে তো হাইড্রোজেনেশন বিক্রিয়াতে তোমার ইথেন উৎপন্ন হবে। তাহলে প্রোপেন পাওয়ার জন্য তোমাকে কি নিতে হবে? প্রোপিন নিতে হবে। এক্স্যাক্টলি। তাহলে জাস্ট তুমি সেম বিক্রিয়া দেখো, তুমি নিজেই বুঝতেছো, জাস্ট খালি এখন ইথিনের জায়গায় তুমি কি নিবা? প্রোপিন নিবা। এই যে এটা হলো প্রোপিন, 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, বাকিটা তো হুবহু সেম। এর সাথে হাইড্রোজেনেশন বিক্রিয়া, নিকেল থাকবে হলো তোমার প্রভাবক হিসেবে, আর এখানে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি তাপমাত্রা লিখে দিবে। এটা না লিখলেও প্রবলেম নেই আপাতত। আচ্ছা দাঁড়াও, এটা একটু সরে গেছে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? তাহলে সে আগের মতোই ভাইয়া, যেখানে দ্বিবন্ধন আছে, যেখানেই দ্বিবন্ধন আছে সেখানেই একটা বন্ধন ভেঙে যাবে। তো ভেঙে গেলে এই কার্বনের একটা হাত খালি হয়ে গেল, সেই খালি হাতে হাইড্রোজেন আসলে সিএইচটা এখন CH2 হয়ে যাবে, আর এই কার্বনের একটা হাত খালি, সেখানে আরেকটা হাইড্রোজেন চলে আসলে এটা CH3 হয়ে যাবে। তো দেখো এইভাবে অসম্পৃক্ত যৌগ থেকে আমরা ইজিলি কি তৈরি করতে পারি? প্রোপেন তৈরি করতে পারি। শেষ। হ্যাঁ, এখন অনেকে বলতেছো যে প্রোপাইন অথবা প্রোপিনের সাথে হলো হাইড্রোজেন। এক্স্যাক্টলি। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজেই কি তৈরি করে ফেলতে পারি? প্রোপেন তৈরি করে ফেলতে পারি। দেখছো? তাহলে যদি তোমাকে প্রোপেন বলে তাহলে কোত্থেকে তৈরি করবা? প্রোপিন অথবা প্রোপাইন থেকে। যদি এখন তোমাকে বিউটেন বলতো তাহলে কোত্থেকে তৈরি করবা? অবশ্যই বিউটিন বা বিউটাইন থেকে তৈরি করবা, তাই না? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম। এবার আসো অ্যালকাইন থেকে কেমনে তৈরি করব। সেম বিক্রিয়াটা আমি আরেকবার দেখাই। অ্যালকাইন থেকে কেমনে তৈরি করব? ধরো ইথাইন থেকে আমি ইথেন তৈরি করব। তো ইথাইনের সংকেত কি? এই যে এরকম ত্রিবন্ধন। আমরা জানি যে অ্যালকাইনে হলো ত্রিবন্ধন। এই যৌগটার নাম হলো ইথাইন। এটা অ্যালকাইন, এই জন্য এই যৌগটার নাম হলো তোমার ইথাইন। এর আবার আলাদা একটা নাম আছে, এটাকে অ্যাসিটিলিনও বলা হয়, প্রচলিত নাম আর কি। ওই যে আগের দিন যেমন বলতেছিলাম না যে অ্যাসিটিক অ্যাসিড, তারপর ফর্মিক অ্যাসিড প্রচলিত নাম, অনুরূপভাবেই যৌগটার একটা প্রচলিত নাম আছে, একটু মনে রাখো, অ্যাসিটিলিনও বলা হয়, ঠিক আছে? অ্যাসিটিলিন বলা হয়। ওকে, তো এটা একটা ইথাইন। তো এখান থেকে সেই আগের মতোই হাইড্রোজেনেশন বিক্রিয়ার মাধ্যমে তুমি কি তৈরি করতে পারবা? তুমি হলো অ্যালকিন তৈরি করতে পারবা। তো কিভাবে করবা দেখো, তুমি এখানে ডেফিনেটলি তুমি সরাসরি এবার CH3 দিয়ে দিবা। এখন কাহিনীটা কি? এখন কাহিনীটা হইলো, আমি তো আগের দিন বেসিক পড়াইছি যে ত্রিবন্ধনের মধ্যে সিগমা কয়টা থাকে? সিগমা তো একটাই থাকে, তার মানে শক্তিশালী বন্ধনটা কিন্তু একটাই থাকে, আর বাকি দুইটাই কিন্তু থাকে হলো দুর্বল বন্ধন বা পাই বন্ধন। মনে করে দেখো, তাহলে যেহেতু বাকি দুইটা হলো আমাদের দুর্বল বন্ধন বা পাই বন্ধন, তার মানে এবার দুর্বল দুইটাই ভেঙে যাবে। তো তার মানে এই দুর্বল দুইটা যদি ভেঙে যায়, দুইটা বন্ধন ভাঙলে এই কার্বনের তখন দুইটা হাত খালি হয়ে যাবে, এই কার্বনেরও তখন দুইটা হাত খালি হয়ে যাবে। তো এর দুইটা খালি হাতে আরও দুইটা হাইড্রোজেন আসলে টোটাল 3টা হাইড্রোজেন হয়ে যাবে। আবার এর দুইটা খালি হাতে আরও দুটো যদি হাইড্রোজেন আসে তাহলে টোটাল 3টা হাইড্রোজেন হয়ে যাবে। অর্থাৎ এইভাবে অ্যালকাইন থেকে সরাসরি কি পাওয়া যাবে? অ্যালকেন পাওয়া যাবে। কিন্তু কাহিনী হইল এখানে টোটাল কয়টা হাইড্রোজেন যুক্ত হয়েছে? 4টা না? তো এখানে সমতাকরণ করার জন্য সামনে জাস্ট আমাদেরকে একটা 2 দিয়ে দিতে হবে।
ঠিক আছে, 2 দিলেই যে 4টা হাইড্রোজেনের মধ্যে 2টা হলো এই কার্বনে যুক্ত হয়েছে, বাকি 2টা হলো এই কার্বনে যুক্ত হয়েছে, এই কারণে এটা করা হয়েছে। তাহলে দেখছো বেসিক তোমাকে হেল্প করবে যে ভাইয়া বলছিল কি 3 বন্ধনের মধ্যে একটা সিগমা 2টা পাই, তো 2টা পাই মানে 2টাই দুর্বল বন্ধন, তার মানে এবার দুর্বল 2টাই ভেঙে যাবে, তো দুর্বল 2টাই ভেঙে গেলে ওরও 2টা হাত খালি, ওরও 2টা হাত খালি হয়ে যাবে, শেষ। তো তখন 2টা করে হাইড্রোজেন হবে, তো হয়ে সরাসরি কি হয়ে যাবে, অ্যালকাইন থেকে তোমার অ্যালকেন হয়ে যাবে। জাস্ট সমতাকরণ করার জন্য তখন 2 দিয়ে গুণ করবা। তো এখন সেম বিক্রিয়া যদি বলে যে অ্যালকাইন থেকে কেমনে প্রোপেন তৈরি করবে, তখন তুমি কি নিবা, প্রোপাইন নিবা, জাস্ট এইটার মতোই প্রোপাইন নিয়ে তার সাথে হলো বিক্রিয়া করে ফেলবা, শেষ। বিউটেন বললে বিউটাইন নিয়ে তুমি তার সাথে বিক্রিয়া করে ফেলবা। তো এইভাবে খুব সহজেই আমরা অ্যালকিন বা অ্যালকাইন থেকে আমরা অ্যালকেন তৈরি করতে পারি, ঠিক আছে। তাহলে এই বিক্রিয়াটার নাম কি, হাইড্রোজেনেশন বিক্রিয়া, এটা হলো একটা ফ্যাক্ট। আর সেকেন্ড জিনিসটা হলো অ্যালকিন এবং অ্যালকাইন এই দুইটাই কিন্তু অসম্পৃক্ত যৌগ। তো নটরডেমের মতো কিন্তু পরীক্ষায় এরকম ঘুরা প্রশ্ন আসতে পারে যে তোমাদের বইয়ে তো আছে যে অ্যালকিন ও অ্যালকাইন থেকে তৈরি করো, কিন্তু নটরডেম বা কলেজ কর্তৃপক্ষরা তো একটু চালাক আর কি, ওরা একটু তোমাদের বেসিক যাচাই করবে। তোরা দেখো প্রশ্নটা কিন্তু এই যেরকম ঘুরা প্রশ্ন বলবে যে অসম্পৃক্ত যৌগ থেকে তুমি কিভাবে অ্যালকিন তৈরি করবে। তো বুঝতেই পারতেছে যাহা লাও তাহাই কদু, কারণ অসম্পৃক্ত যৌগ মানেই হলো তোমার অ্যালকিন এবং হলো তোমার অ্যালকাইন আর কি, ঠিক আছে। তো অসম্পৃক্ত যৌগ মানে হলো অ্যালকিন এবং হলো অ্যালকাইন। তো তার মানে সেম জিনিসটাই জানতে চেয়েছে যে অ্যালকিন এবং অ্যালকাইন থেকে তোমার কি তৈরি করতে বলেছে, অ্যালকিন এবং অ্যালকাইন থেকে তোমার হলো এই যৌগটা তৈরি করতে বলেছে। ওকে, আমার মনে হয় আমরা জিনিসটা বুঝতে পেরেছি তাহলে যে অ্যালকিন এবং অ্যালকাইন থেকে তার মানে এই যৌগটা কিভাবে তৈরি করা যায়। তো এটা দুইভাবে পরীক্ষা আসতে পারে, তাহলে মনে রাখবা কিন্তু অসম্পৃক্ত যৌগ বললেও কিন্তু সেই অ্যালকিন এবং অ্যালকাইনকেই বোঝায়, ঠিক আছে। ওকে, এখন জয়ন্তী প্রশ্ন করেছো, আচ্ছা আমি কয়েকজনের প্রশ্ন একটু পড়ি, দাঁড়াও। একজন বলতেছো ভাইয়া ডাবল বন্ড কি যে কোনো জায়গায় দিতে পারবো ভাইয়া? হ্যাঁ দিতে পারবা, তুমি ডাবল বন্ড তুমি চাইলে এই 2 কার্বনের মধ্যে দিতে পারো, তখন এইখানে সিঙ্গেল বন্ড হবে, মানে প্রোপিনের সংকেত দিতে পারো, কোনো সমস্যা নেই। একজন বলেছো, জয়ন্তী বলেছো ভাইয়া প্রভাবকীয় হাইড্রোজেনেশন কাকে বলে? ইজি তো, তুমি তো বুঝতেই পারতেছো যে কোনো একটা যৌগের সাথে হাইড্রোজেন যুক্ত হওয়াকেই হাইড্রোজেনেশন বলে, তাহলে এই বিক্রিয়াটা হলো হাইড্রোজেনেশন। এবং এই বিক্রিয়াটা কার উপস্থিতিতে হচ্ছে, এই নিকেল প্রভাবকের উপস্থিতিতে হচ্ছে। দ্যাট মিন্স কোনো একটা প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেন যুক্ত হওয়াকেই কি বলা হয়, প্রভাবকীয় হাইড্রোজেনেশন বলা হয়। তো এখানে তার একটা এক্সাম্পল হলো নিকেল, কারণ নিকেল এখানে প্রভাবক, সো এই প্রভাবকের উপস্থিতিতে হাইড্রোজেনেশন বিক্রিয়া, এটাই হলো প্রভাবকীয় হাইড্রোজেনেশন, শেষ। আচ্ছা, আর তোমরা বিক্রিয়া লেখার সময় কিন্তু প্রভাবকগুলা দিতে হবে। এখানে যদি কেউ নিকেল প্রভাবকটা যদি না দাও টিচাররা কিন্তু কেটে দিবে, কিন্তু তো অবশ্যই দিতে হবে। এটা যদি কেউ না দাও টিচাররা কিন্তু তখন অনেক খুশি হয়ে যাবে, খুশি হয়ে তোমাদেরকে একটা বড় সড়ো একটা আন্ডা দিয়ে দিবে, একটা গোল আলু দিয়ে দিবে যে যাক ভালোই হয়েছে, নিকেল দেয় নাই, ওর একটা গোল আলু দিয়ে দেয়, ঠিক আছে। তো প্রভাবকগুলো দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো প্রভাবকীয় হাইড্রোজেনেশন কি। ওকে, তো আমরা তাহলে একটা স্ক্রিনশট নিয়ে ফেলি। এবার আসো তাহলে আমাদের পরের বিক্রিয়াতে চলে যাই। আমরা তো প্রভাবকীয় হাইড্রোজেনেশন বুঝলাম, সবই বুঝলাম। এর পরের বিক্রিয়াটা হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এর পরের বিক্রিয়াটা কি, এর পরের বিক্রিয়াটা হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন, দেখছো আমি কিন্তু তোমাদেরকে একই সাথে কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্ন আলোচনা করতেছি, যেন তোমরা কলেজেও যেন অনেক ভালো করতে পারো অ্যাডমিশন এক্সামগুলোতে। ওকে, তাহলে এবার চলে আসো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে আমরা কি করতে পারি? ডিকার্বক্সিলেশন কথার মানে হলো এখান থেকে কার্বন চলে যাবে। কি চলে যাবে? এখান থেকে একটা কার্বন চলে যাবে। আমি বলি ডি মানে হলো না, এই ডি হলো ইংলিশে ডি বানান হলো এটা, ডি মানে হলো না, নাই, না বা নাই, মানে এখানে একটা ই নাই। কার্বক্সিলেশন মানে হলো, আমি বলি শুধু কার্বক্সিলেশন মানে হলো কার্বন যুক্ত হওয়া, শুধু কার্বক্সিলেশন মানে হলো এক্সট্রা একটা কার্বন যুক্ত হওয়া, ওই যে কার্বন অ্যাডিশন, ওটারে সংক্ষেপে ওরা নাম দিয়েছে কার্বক্সিলেশন। তো শুধু কার্বক্সিলেশন মানে হলো তোমার কার্বন যুক্ত হওয়া। তাহলে বলো ডিকার্বক্সিলেশন মানে কি? ডি মানে হলো নাই, তাহলে ডিকার্বক্সিলেশন মানে হলো কার্বন যুক্ত হয় নাই। কার্বন যুক্ত হয় নাই মানে কি? কার্বন বের হয়ে গেছে, মানে এটা উল্টা বুঝাচ্ছে, ঠিক আছে। ডি মানে হলো না বা নাই,
তাহলে আর কার্বক্সিলেশন মানে কার্বন যুক্ত হওয়া, তার মানে ডিকার্বক্সিলেশন মানে হলো কার্বন যুক্ত হয় নাই, মানে কি হয়েছে, কার্বন উল্টা এখন বের হয়ে গেছে, সেটাই বোঝাচ্ছে ডিকার্বক্সিলেশন কথা দ্বারা। তার মানে তুমি বিক্রিয়ার নাম শুনেই তুমি বুঝতে পারতেছো যে এই বিক্রিয়াতে একটা কার্বন বের হয়ে যাবে। ক্লিয়ার? তো এটা মনে রাখার জন্য আমি একটা ট্রিক্স নিয়ে আসছি। একটু এটা মনে রাখার জন্য ট্রিক্স হলো সোডা খাই না আমরা অনেক সময়, ওই যে কি বলে লেমন সোডা বা বিভিন্ন, দেখবা যে এখন বর্তমানে তো বিভিন্ন রেস্টুরেন্টগুলা বা ধরো বিভিন্ন জুস কর্নার খুলছে, ওই জুস কর্নারে দেখবা যে লেমন সোডা পাওয়া যায় বা এরকম কিছু। তো আমার নিজের এটা অনেক পছন্দ আর কি, মাঝে মাঝে যখন ফ্রেন্ডদের সাথে আড্ডা দিই, আমার নিজের ফ্রেন্ডদের সাথে, তো অনেক সময় গরমের দিনে আড্ডা দিতে দিতে যখন গলা অনেক শুকায় যায়, ওই আশেপাশে কোনো লেমন সোডা থাকলে বা এরকম থাকলে আমি খাই আর কি, এটা বেশ ভালো লাগে। যদিও এটা আসলে গলার জন্য ভালো না, কারণ ঠান্ডা আর কি, একবারে বরফ দেওয়া থাকে, বাট খাইতে ভালোই লাগে গরমের সময়। যাই হোক, তাহলে সোডা লাইম, এই তিনটা ওয়ার্ড মনে রাখতে হবে, সোডা লাইম, এইটা দিয়ে আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মনে রাখবো। ওকে, এই সোডাতে বুঝাচ্ছি সোডিয়াম লবণ, তাহলে এই সোডাতে আমরা কি বুঝাচ্ছি, সোডিয়াম লবণ। ঠিক আছে, এই পরের ডতে বুঝাচ্ছি যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন ডট 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 বিক্রিয়া। আর এই সোডা মানে হলো কস্টিক সোডা। কস্টিক সোডাকে কি বলা হয় তোমাদের পারা উচিত, সোডিয়াম হাইড্রোক্সাইডের কিন্তু আরেকটা নাম হলো কস্টিক সোডা। আর লাইম মানে হলো চুন, লাইম মানে হলো কেমিস্ট্রিতে লাইম মানে হলো চুন, তো চুন হলো তার মানে ক্যালসিয়াম অক্সাইড। তো মনে রাখতে হবে যে হ্যাঁ, ডিতে ডিলিট। অনেকে বলতেছো যে ভাইয়া এটা কি ক্লাস 9-10? হ্যাঁ, 9-10-এর ক্লাসই, এটা হলো তোমার এসএসসি 21 এবং 22 ব্যাচ। যদি কেউ 23 ব্যাচেরও কেউ থাকো করতে পারবা, কারণ একেবারে বেসিক থেকে পড়াচ্ছি। ওকে, তো সোডা লাইম, তাহলে সোডার সতে হলো সোডিয়াম লবণ, ডতে ডিকার্বক্সিলেশন, আর পরের সোডা হলো কস্টিক সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর তারপরের লাইম মানে হলো তোমার চুন বা ক্যালসিয়াম অক্সাইড। ওকে, তো তার মানে আমি বুঝলাম যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডা লাইমের বিক্রিয়া, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং চুনের বিক্রিয়ায় তোমার অ্যালকেন উৎপন্ন হতে পারে। তাহলে আমি বিক্রিয়াটাকে দেখাই, তাহলে খেয়াল করো। তাহলে প্রথম শতে হলো সোডিয়াম লবণ, কার সোডিয়াম লবণ, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। যেমন খেয়াল করো, এটা একটা জৈব অ্যাসিড CH3COOH, এটা কিন্তু একটা জৈব অ্যাসিড। তো এটা অ্যাসিড কেন? কারণ আমরা জানি যে অ্যাসিড হলো জলীয় দ্রবণে কি করে, হাইড্রোজেন আয়ন দান করে। তাহলে অ্যাসিডের এই যে এই হাইড্রোজেনটাই ও কিন্তু দান করে, এই কারণেই কিন্তু এই পুরাটাকে আমরা অ্যাসিড বলতেছি। এখন এই অ্যাসিডের হাইড্রোজেন আয়নটাকে যদি কোনো কারণে আমরা সরায়া দিই, এখানের যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন আয়নটাকে যদি সরায়া দিয়ে সেইখানে যদি আমরা একটা সোডিয়াম বসায় দিই, এটাই হলো জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, তাই না? যেমন তুমি চিন্তা করো সালফিউরিক অ্যাসিড H2SO4, সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনকে সরায়া দিয়া, হ্যাঁ, সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনকে সরায়া দিয়া এই জায়গায় যদি আমরা সোডিয়াম বসায় দিই, এটাই কিন্তু সালফিউরিক অ্যাসিডের সোডিয়াম লবণ হয়ে যায়, অর্থাৎ সোডিয়াম সালফেট হয়ে যায়। তো অনুরূপভাবে জৈব অ্যাসিড হলো এখানে যে হাইড্রোজেনটা থাকে, অর্থাৎ COOH এর যে হাইড্রোজেনটা থাকে, সেই হাইড্রোজেনটাই ও অ্যাসিড মূলক হিসেবে কাজ করে। তো সেই হাইড্রোজেনটাকে সরায়া যদি আমরা একটা সোডিয়াম দিয়ে দিই, তখন এটাই হয়ে যাবে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। তো সেই জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ নিলাম ফার্স্টে আমরা, দেখো বিক্রিয়াটাকে খেয়াল করো, জৈব অ্যাসিডের তাহলে ফার্স্টে সোডিয়াম লবণ নিলাম, তার সাথে কার বিক্রিয়া ঘটাবো, পরের সোডা মানে কস্টিক সোডা, তাহলে এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাইলাম। আর এখানে লাইম থাকবে বা চুন থাকবে, ক্যালসিয়াম অক্সাইড এখানে কাইন্ড অফ তোমার প্রভাবক হিসেবে কাজ করে, তো লাইম থাকবে। তো বিক্রিয়া ঘটাইলে ডিকার্বক্সিলেশন হবে, মানে এখান থেকে একটা কার্বন চলে যাবে। তো এখান থেকে কিভাবে কার্বন চলে যাবে, এই যে COONA আর এই যেখানে NaOH, এর মধ্যে এইটুকু অংশ চলে যাবে, অর্থাৎ Na থেকে NaO চলে যাবে, আর এখান থেকে COONA চলে যাবে। এইটুকু অংশ হলো তোমার মাঝখান থেকে চলে যাবে। তো এইটুকু অংশ যদি চলে যায়, খেয়াল করো, একটা Na আরেকটা Na, দুইটা মিলে কি হবে, ডাবল Na হয়ে যাবে, অর্থাৎ Na2 হয়ে যাবে। তারপরে দেখো C আর অক্সিজেন কয়টা, দেখো এখানে দুইটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, তাহলে টোটাল অক্সিজেন হয়ে গেল 3টা। এটাকে আমরা লিখবো হলো Na2CO3, শেষ।
তাহলে Na2CO3 আকারে এখান থেকে এই জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে কার্বনটা চলে যাবে, আর এখানে যে হাইড্রোজেনটা আছে সেই হাইড্রোজেন বেচারা তখন এই COON এর জায়গায় বসে যাবে। তো আগে থেকে এখানে একটা CH3 ছিল, তো সেখানে যদি আরেকটা এক্সট্রা হাইড্রোজেন চলে আসে এর জায়গায় তখন জিনিসটা CH4 হয়ে যাবে, যেটা কিন্তু একটা মিথেন মানে অ্যালকেন। তো এই বিক্রিয়ার মাধ্যমে দেখছো আমরা কিন্তু অ্যালকেন তৈরি করে ফেলতে পারি। ক্লিয়ার? তো তার মানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হলো সোডায় সোডা লাইম মানে সোডিয়াম লবণ, অর্থাৎ তুমি জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ নিবা, তার সাথে সোডা মানে কস্টিক সোডার বিক্রিয়া ঘটাবা, লাইম থাকবে, এবং এই বিক্রিয়ার মাধ্যমে দেখো এখান থেকে একটা কার্বন চলে যাচ্ছে। এই কারণে এই বিক্রিয়াটাকে তোমার বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এবং এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে দেখো এই যৌগটা থেকে মিথেন তৈরি হচ্ছে। ওকে, তো খেয়াল করছো, একেবারে ক্লিয়ার হয়ে যাওয়া উচিত আর কি। ওকে, তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো এসএসসি ব্যাচ যারা। এইবার আসো তোমাদেরকে আমি আরেকটা বেসিক ক্লিয়ার করি, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এইভাবেই প্রশ্ন আসবে ঘুরায়, মনোযোগ দিয়ে শুনো। খেয়াল করো, যেহেতু ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে আমাদের একটা কার্বন চলে যাচ্ছে, ঠিক আছে, যেহেতু ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে হলো আমাদের একটা কার্বন চলে যায়, তাহলে তোমরাই খেয়াল করো তো একটা করে যদি আমাদের এরকম কার্বন চলে যেতে থাকে, তাহলে এখানে আমি যত কার্বন বিশিষ্ট, খেয়াল করো এখানে আমি কয় কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিডের লবণ নিয়েছি, 2 কার্বন বিশিষ্ট। খেয়াল করো এখানে 2টা কার্বন আছে, তাহলে এখানে আমি যত কার্বন বিশিষ্ট আমি লবণ নিব, অ্যালকেন যে উৎপন্ন হবে সেই উৎপন্ন অ্যালকেনে কার্বন সংখ্যা অলওয়েজ কিন্তু তার চেয়ে এক কি হবে, কম হবে। কেন কম হবে? কারণ তোমরা জানোই যে ভাই ডিকার্বক্সিলেশন মানে হলো একটা কার্বন চলে যাওয়া। তো এখানে তুমি যত কার্বন বিশিষ্ট লবণ নিবা, সোডিয়াম লবণ নিবা, অ্যালকেন যেটা উৎপন্ন হবে সেটা অলওয়েজ তার চেয়ে এক কম হবে। তো এখানে দেখো এখানে তুমি 2 কার্বন বিশিষ্ট যৌগ নিয়েছিলা, এই যৌগটার নাম কি দেখো, খেয়াল করো, শুধু CH3COOH, এটার নাম কি? ইথানোয়িক অ্যাসিড। আর এই ইথানোয়িক অ্যাসিডের জায়গায় এখানে একটা সোডিয়াম চলে আসছে, তাহলে এই যৌগের নাম হলো সোডিয়াম ইথানয়েট। তাহলে এই যৌগের নাম কি? সোডিয়াম ইথানয়েট। তো তার মানে দেখছো সোডিয়াম ইথানয়েটে কার্বন আছে 2টা, কিন্তু এটা যদি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করো, যেহেতু একটা কার্বন চলে যাবে, তোমার এখানে উৎপন্ন হচ্ছে হলো মিথেন। ঠিক আছে, তাহলে এইবার আসো হলিক্রস ভর্তি পরীক্ষা। হলিক্রস ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, এবার দেখি। আচ্ছা, ওয়াহিদ বলছো ভাইয়া জৈব যৌগ কি সমতাকরণ করা লাগে নাকি না করলে হয় না? না, সমতাকরণ করতে হবে, কারণ তোমরা 9-10-এ পড়ো, তোমরা কিন্তু এখন আর ক্লাস 8-এ পড়ো না। 8-এ একটা সময় ছিল যে সমতাকরণ না করলেও টিচাররা তোমাদেরকে হলো কিছু বলতো না, কিন্তু 9-10-এ দেখবা তোমাদের বইয়ের কিন্তু প্রত্যেকটা বিক্রিয়াতে সমতাকরণ করেছে। তো কষ্ট করে একটু করতে হবে, ঠিক আছে? কষ্ট করে যদি একটু না করো, সমতাকরণ তো ইজি, জাস্ট একটু দেখলেই হয় যে এই পাশে কয়টা হাইড্রোজেন আছে, এটা তো নিজেই করা যায়, এর জন্য তো মুখস্থও করা লাগে না, নিজেই গুনা গুনা তুমি বসায় দিলেই হবে, কিন্তু একটু করতে হবে, কারণ 9-10-এর টিচাররা সমতাকরণ না করলে কেটে দিবে। ঠিক আছে, ওকে। তো এবার আসো, তাহলে আমরা বুঝতে পেরেছি, তাহলে এবার আমরা হলিক্রসের প্রশ্নটা আলোচনা করি। এইবার দেখবা যে তোমাদের বেসিক ক্লিয়ার না হয়ে কই যাবে। ঠিক আছে, হলিক্রস কেন? এখন যদি তোমাদের কলেজ ভর্তি পরীক্ষা বা ধরো তোমাদের এসএসসিতেও যদি এই প্রশ্ন আসে, এসএসসিতেও কিন্তু আসতে পারে, যদি আসে তোমরা এখন সবই পারবা। তাহলে সেম কাহিনী দেখো, বুঝে বুঝে পড়তে হবে, মুখস্থ করে লাভ নেই। এবার আসো দেখো, তাহলে হলিক্রসে আসছিল যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তুমি প্রোপানয়েড তৈরি করে দেখাও। কি আসছিল? ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে, সরি প্রোপানয়েড কেন বলতেছি, প্রোপেন তৈরি করে দেখাও বলছে। যেই বিক্রিয়াটা লেখো, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে প্রোপেন তৈরি করে দেখাও, মানে বিক্রিয়া লিখতে বলছে আর কি। তোমরা তো আসলে তৈরি করে তো দেখাবা না, তোমরা তো আসলে বিক্রিয়া লিখবা, মানে বিক্রিয়া লিখতে বলছে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। দাঁড়াও লিখি আগে। তাহলে এবার দেখো তোমাদের বেসিক তোমাদেরকে হেল্প করবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায়। তাহলে তোমরা নিজেরাই বলো, প্রোপেন কয় কার্বন? বলো। প্রোপেন হলো 3 কার্বন, আমরা সবাই জানি। আর আমি এইমাত্র পড়ায় আসছি যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে তুমি যেটা থেকে বিক্রিয়া করবা সেখান থেকে কিন্তু একটা কার্বন চলে যাবে। তাহলে সেইখান থেকে যদি একটা কার্বন চলে যেয়ে তোমাকে 3 কার্বন বিশিষ্ট প্রোপেন পাওয়া লাগে, তাহলে ওই যে মেইন যৌগটা সেটা তুমি কয় কার্বন নিবা? অবশ্যই তোমাকে তার মানে 4 কার্বন বিশিষ্ট যৌগ নিতে হবে। তাহলে খেয়াল করছো? বলো
4 কার্বন বিশিষ্ট যৌগ নিবা, মানে তুমি জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ নিবা, তার মানে এবার তুমি কি নিবা, সোডিয়াম বিউটানয়েড নিবা। অর্থাৎ তুমি এবার নিবা হলো তার মানে CH3 CH2 CH2 তারপরে হলো COONA সোডিয়াম বিউটানয়েড নিবা, তার সাথে ওই যে সোডা লাইম মানে সোডা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড কস্টিক সোডা, লাইম হলো চুন মানে ক্যালসিয়াম অক্সাইড নিবা। তো আগের মতোই কি হবে, এই যে এইটুকু পার্ট চলে যাবে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট আকারে, Na2CO3 আকারে চলে যাবে, আর বাকি হাইড্রোজেনটা এই যে এই জায়গায় বসলে তখন এই যৌগটা দেখো কি হয়ে যাবে, CH3 CH2 CH3 অর্থাৎ প্রোপেন হয়ে যাবে। তার মানে খেয়াল করছো, এটাই হলো বেসিক, যে তার মানে তোমাকে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়ার জন্য ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় তোমাকে স্টার্ট করতে হবে 4 কার্বন বিশিষ্ট লবণ নিয়ে। শেষ। এই বেসিকটা যার মাথার মধ্যে আছে সে তো সহজেই এটা পরীক্ষায় লেখা দিয়ে আসতে পারছে। আর এই জিনিসগুলো যে বুঝে না ও তো দেখা যাবে যে এখানে হয়তো প্রোপেন বলছে, ও হয়তো সোডিয়াম প্রোপানয়েড ধরে মানে বিক্রিয়াটা লিখে দিয়ে আসছে, তো পাবে একটা বড় সড়ো আন্ডা পাবে। এটাই হলো তোমাদের বেসিক, ঠিক আছে? হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে তোমরা এখন পারতেছো, তার মানে সোডিয়াম বিউটানয়েড থেকে তৈরি করতে হবে। হ্যাঁ এসএসসি ব্যাচ একটু পরে, আমাদের 2-3 মিনিট পরে হলো আমাদের এইচএসসির ক্লাস শুরু হবে আর কি, ঠিক আছে? তো সমস্যা নাই, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো খেয়াল করছো যে তাহলে এই জিনিসগুলো কত ইজি, তো তাহলে এইভাবে আমরা খুব সহজেই করে ফেলতে পারি। এখন যদি তোমাদেরকে কেউ যদি বলে, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, দেখি তোমরা এখন অ্যান্সার দাও। প্রশ্নটা হলো, এইখানে যদি প্রশ্নে পরীক্ষায় বলতো যে তুমি ইথেন তৈরি করবা, তাহলে বলো এখানে তুমি কি নিতা? জাস্ট এটাই প্রশ্ন, যে প্রশ্ন যদি বলতো যে সেম বিক্রিয়াতে আমি এখানে ইথেন তৈরি করতে চাই, তাহলে এখানে আমি কি নিতাম? এটাই তোমরা একটু কমেন্টে লেখো, আমি একটু দেখি, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ প্রোপ নিব, সোডিয়াম প্রোপানয়েড, এক্স্যাক্টলি। আচ্ছা আলামিন বলতেছো যে ভাইয়া, আরেকবার একটু বুঝাইয়া দেন। আচ্ছা আরেকবার একটু বুঝানো, আমি তো খুবই সিম্পল, যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে খেয়াল করো, তুমি এখানে যাই নিবা সেখান থেকে তো একটা কার্বন তোমার চলে যাবে, তাহলে এখানে তুমি যদি 4 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ নাও, সেখান থেকে একটা কার্বন চলে যেয়ে তোমার এখানে 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যাবে। শেষ। তাহলে যদি তোমাকে এখন কেউ যদি বলে যে তুমি এখানে ইথেন তৈরি করো, তাহলে এটা যদি 2 কার্বন হয় তাহলে তোমাকে নিতে হবে 3 কার্বন থেকে, কারণ তুমি জানোই যে এখানে তুমি যতগুলা কার্বন নিবা তার থেকে একটা কার্বন কম চলে যেয়ে তোমার অ্যালকেন উৎপন্ন হবে। এটাই হলো বেসিক আর কি, আশা করি এখন বুঝতে পারছো। এই কারণে তো আমি বলেছি যে ডিকার্বক্সিলেশন মানে কি। কার্বক্সিলেশন মানে হলো যুক্ত হওয়া, আর ডি মানে হলো নাই, বা একজন লেখছো কমেন্টে দেখলাম ডি মানে হলো ডিলেট, ঠিক আছে? যেভাবেই বুঝো কোনো সমস্যা নেই, তো এইভাবে মনে রাখতে পারো। তো ডিকার্বক্সিলেশন মানে হলো কার্বন ডাইঅক্সাইড ডিলেট হয়ে যাবে, তাহলে উল্টা হবে, অর্থাৎ একটা কার্বন চলে যাবে আর কি, ঠিক আছে? তো এইভাবে আমরা খুব সহজেই ব্যাখ্যা করে ফেলতে পারি। ওকে, এই তো পারতেছো। হ্যাঁ সোডিয়াম প্রোপানয়েড, একজন সংকেত লিখে ফেলছো, গুড। এই তো পিয়া হলো সংকেত লিখে ফেলছো, বাকি সবাই নাম লেখছো। যাই হোক, এই তো এইভাবে যদি তোমরা পারো, বুঝে পড়ো, তোমরা নিজেরাই বুঝতে পারতেছো। এখন যদি এসএসসিতে যদি এভাবে আসে, তোমরা পারবা না। এই জিনিসগুলোর বেসিকগুলো আমাদের রূপান্তরে অনেক হেল্প করবে। আমি তো রূপান্তরও পড়াবো, একটা ক্লাস রাখবো শুধু রূপান্তরের জন্য, যে এই যৌগ দেওয়া আছে এখান থেকে ওইটা বানাবো, ওই যৌগ দেওয়া আছে ওইখান থেকে আমি এইটা বানাবো, রূপান্তরের জন্য। তো ইনশাল্লাহ রূপান্তরের ইসেও আমরা করে ফেলবো আর কি। ওকে, আর যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চাও তারা হলো আমাকে নক দিতে পারো, বা আমাদের বিভিন্ন মডারেটরদেরকে নক দিতে পারো। তোমরা গ্রুপে ঢুকলেই ওই মেম্বার লিস্টেই তোমরা ক্লিক করলেই দেখবা যে মডারেটর অপশন আছে, কারা কারা মডারেটর আছে তোমরা ইজিলি জেনে নিতে পারবা। যাই হোক, তোমরা মডারেটরদেরকে নক দিতে পারো বা আমাকে মেসেঞ্জারে নক দিতে পারো। মেসেঞ্জারে অ্যাড হওয়ার জন্য কেউ আমাদের পেজে নক দিও না, কারণ পেজে নক দিলে তোমার মেসেঞ্জারে অ্যাড করা যাবে না। মেসেঞ্জারে তোমাকে অ্যাড করার নিয়ম হলো তোমাকে আমার সাথে মেসেঞ্জারে অ্যাড থাকতে হবে, এবং সেই অ্যাড থাকার অপশন হলো মেসেজ দিতে হবে।
মেসেজ না দিলে তোমার সাথে কখনোই আমি মেসেঞ্জারে অ্যাড হতে পারবো না, আর অ্যাড যদি না হতে পারি তোমাকে আমি অ্যাড করতে পারবো না। তো অনেকে আমি দেখছি যে মেসেঞ্জারে অ্যাড হওয়ার জন্য পেজে নক দাও, পেজে নক দিলে তোমার অ্যাড করা যাবে না, হয় আমাদেরকে আমার ইনবক্সে মেসেজ দিতে হবে অথবা মডারেটর যারা আছে ওদেরকে ইনবক্সে মেসেজ দিতে হবে, মানে মেসেঞ্জারে কানেক্টেড না থাকলে তোমাদেরকে কেউ অ্যাড দিতে পারবে না, ঠিক আছে? তো ওকে, তো ইনশাল্লাহ তাহলে আজকের ক্লাসটা এখানেই থাক। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার এরপর থেকে, মানে পরের যে কেমিস্ট্রি ক্লাস এরপর থেকে আমরা পড়বো। তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, বেসিক ক্লিয়ার করে পড়ো, আর ক্লাস রিভিউ দিতে কিন্তু ভুলো না। আর জুবাইর যে আছো আমার সাথে যোগাযোগ করে একটু কষ্ট করে মেসেঞ্জারে মেসেজ দিও। আমি অনেক সময় ব্যস্ততা থাকার কারণে ভুলে যাই আসলে, বুঝছো, এটা একটু ইফেক্ট। যারা যারা প্রাইজ জিতছো একটু কষ্ট করে আমাকে একটু নক দিলেই একটু ভালো হয় আমার জন্য, ঠিক আছে? অনেক সময় আমি ভুলে যাই, কারণ এখন আমি আবার এইচএসসির ক্লাস নিব, তো ক্লাস নিয়ে পরে আবার 5টা যখন বেজে যাবে তখন মাথার থেকে এটা আউট হয়ে যায় অনেক সময়, ঠিক আছে? তাহলে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ইনশাল্লাহ হলো আবার আগামী ক্লাসে ফিজিক্স ক্লাসে দেখা হবে, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।